এখানে মানুষের যেন ঢল নেমে এসেছে, কাতারে কাতারে মানুষ আসছে এই জায়গায়। 20 ফুট মাটির নিচে গুপ্ত ঘর, যে সেই সময় বাংলা তথা বিশ্বের অন্যতম কোষাধ্যক্ষ ছিল এই বাড়ি। একসময় এই কক্ষেই 700 জনেরও বেশি একসাথে বসে কোরআন শরীফ পড়তেন। শীতের সকালে যেন জনসমুদ্র নেমে এসেছে হাজারদুয়ারিতে। গুড মর্নিং এভরিওয়ান, সবাইকে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। আজকে নতুন বছরে এটা আমার প্রথম ভ্লগ। আজকে আমরা যাচ্ছি মুর্শিদাবাদ। আমরা ঘুরে দেখবো মুর্শিদাবাদটা, সারাদিনের আজকে ট্রিপ। আমরা এখন রয়েছি, আজকে আমার ভ্লগ স্টার্ট হচ্ছে ধুবুলিয়া স্টেশন থেকে, মানে আমাদের বাড়ির এখান থেকে আমরা যাব 7:45-এর ইএমইউ লোকাল, এটা ধরবো এবং মুর্শিদাবাদে নেবে যাবতীয় যা তথ্য আছে না আছে সেটা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। সাথে থাকো, দেখতে থাকো তন্ময় অন ট্রিপ ব্লগস। ধুবুলিয়া স্টেশনে 7:45-এর ইএমইউ ঢুকছে, অবস্থাটা দেখো কুয়াশার। কিছু শহর নীরবে ইতিহাস বলে যায়। আজকের এই শীতের কুয়াশা মোড়া সকালে আজকে আমার গন্তব্য এমনই এক ঠিকানা, লালবাগ ওরফে আজকের মুর্শিদাবাদ। আজকে আমার এই ভিডিওটিতে থাকছে আপনি একদিনে কিভাবে মুর্শিদাবাদটি ভ্রমণ করবেন, মুর্শিদাবাদের আশেপাশে কেমন কি ঘোরার জায়গা আছে, সমস্ত তথ্য থাকছে এই ভিডিওটিতে। সাথে থাকুন, দেখতে থাকুন তন্ময় অন ট্রিপ ব্লগস। স্টেশন থেকে বাইরে চলে এলেই আপনারা দেখতে পারবেন অটো স্ট্যান্ড। আপনারা এখান থেকে অটো ভাড়া করে গোটা মুর্শিদাবাদটা একদিনে ঘুরে দেখতে পারেন। ভাড়া সম্পর্কিত তথ্য রইল পরবর্তী অংশে। আমরা ট্রেন থেকে নেমে এখন আমরা চলেছি মুর্শিদাবাদের দিকে। আমাদের সাথে আজকে দাদা রয়েছে, দাদা যাবতীয় যা মানে জায়গা আছে আশেপাশে টুরিস্ট স্পট সবই ঘুরে দেখাবে। টোটাল ফুল প্যাকেজে তোমরা টোটাল কটা পয়েন্ট দাদা? টোটাল 10টা পয়েন্ট তোমরা দেখতে পারো, টাইমটা বেশি থাকবে। আর না হলে আরেকটা অপশন আছে যেটা 7টা পয়েন্ট আছে, 7টা পয়েন্টও তোমরা দেখতে পারো। এবার তোমাদের টাইমের উপর যে তোমরা কতক্ষণ সময় দিতে পারবে এখানে। আমরা যেমন এখন এসেছি 9:25-এ নেমেছি, আমরা চেষ্টা করবো আবার 7:30টার মধ্যে ট্রেন ধরে আবার বাড়ি ফেরার। তার মধ্যে যত কিছু দেখা যায় এবং দেখানো যায়, কত কোথায় কেমন কী ভাড়া, টিকিট মূল্য, যাবতীয় যা আছে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো। আর ভিডিও শেষে দাদার নাম্বারও দিয়ে দেবো, তোমরা যদি চাও তো দাদার সাথে কন্ট্যাক্ট করতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে দেখতে থাকো। তোমরা যদি 10টা পয়েন্ট ঘুরে দেখতে চাও তাহলে তার ভাড়া পড়বে 800 টাকা। যদি 6 থেকে 7টা পয়েন্ট ঘুরে দেখো তাহলে তোমাদের ভাড়া পড়তে পারে 500 থেকে 600 টাকা। অবশ্যই কোনো টোটো বুক করে নেওয়ার আগে সেটার সাথে তোমরা কন্ট্রাক্ট করে নেবে এবং দাম দর অবশ্যই করবে। আমরা চলে এসেছি আমাদের প্রথম গন্তব্য কাঠগোলা রাজবাড়িতে। এটি মূলত 1800 শতক দশকে জগৎ শেঠের উত্তরাধিকারী মহিমচন্দ্র শেঠের দ্বারা এটি স্থাপিত করা হয়। কাঠগোলা মূলত নামকরণটি হয়েছে কাঠের গোলা অথবা কাঠের গুদাম থেকে। তো সেই 18 দশকের সময় বেসিক্যালি মুর্শিদাবাদ ছিল আমাদের এই ভারতের তথা বাংলার একটা বাণিজ্যিক কেন্দ্র। তো এই কাঠগোলা রাজবাড়ি স্বাভাবিকগতভাবে আমাদের ভাগীরথী নদীর তীরে অবস্থিত, সেই হিসেবে এটা একটা বাণিজ্যিক কেন্দ্র। এখানে বহু জায়গা থেকে, মায়ানমার থেকে কাঠ, রেশম এসব তো আসতোই বাণিজ্যিক পণ্য হিসেবে হতো। আমরা এখান থেকে টিকিট কালেক্ট করে নিয়েছি, 40 টাকা টিকিটের মূল্য, এবং আমরা এগিয়ে চলেছি কাঠগোলা রাজবাড়ির উদ্দেশ্যে। যদি তোমরা একটু দেখো, কাঠগোলা রাজবাড়ির চারিদিকে প্রচুর গাছ লাগানো, একটা শান্ত নিরিবিলি পরিবেশ, খুব সুন্দর একটা জায়গা। পিকনিক করার জন্য তো একটা মনোরম স্থান। কাঠগোলা রাজবাড়িতে ঢুকেই যেটি সর্বপ্রথম চোখে পড়বে, বাদিকে অবস্থিত বাউরি দ্য স্টেপ ওয়াল। এটি সেই বিখ্যাত সুড়ঙ্গ যেটি জগৎ শেঠের বাড়ি ভাগীরথী এবং হাজারদুয়ারির সাথে ওয়েল কানেক্টেড ছিল। আগে এই রাস্তার মাধ্যমেই গুপ্তপথে বাণিজ্য ব্যবসা করা হতো। এখন বর্তমানে ভাগীরথীর জল ঢুকে এটি পুরোপুরি বন্ধ। বাউরির ঠিক সামনেই রয়েছে নবনির্মিত বিভিন্ন ধরনের মাছ
এবং পাখিদের একটি প্রদর্শনী ক্ষেত্র। এখানে বিভিন্ন ধরনের, যেমন টিয়া, বদ্রি পাখি, কাকাতুয়া, পায়রা, বিভিন্ন ধরনের বিভিন্ন জাতের পাখি এবং বিভিন্ন ধরনের মাছ এখানে সংগ্রহ করা রয়েছে। এই জায়গাটিতে বাচ্চাদের জন্য একটি আকর্ষণ ক্ষেত্রও বলা যেতে পারে। তাদেরকে আপনারা যদি এখানে নিয়ে আসেন তারা খুব মজা পাবে। একবার তোমরা পায়রা দেখো, কত পায়রা। এই সেই বাগান বাড়ি, যেটি এখন বর্তমানে একটি জাদুঘরে রূপান্তরিত করা হয়েছে। পুরনো দিনে আসবাবপত্র, আয়না, ঝুমুর এসব দ্বারা এই জাদুঘরটি সংরক্ষিত করা রয়েছে। দোতলায় উঠতে গেলে এক্সট্রা আলাদা করে টিকিট কাটতে হয়। প্রচুর বাংলা সিনেমার শুটিংও এই রাজবাড়িতে হয়েছে। এটা হচ্ছে সিঁড়িযুক্ত বিছানা। তখনকার ফ্যান সিস্টেম ছিল, দেখে নিন। এটা হচ্ছে ব্যান্ড স্ট্যান্ড। সেই সময় এখানে রাজা মহারাজাদের ছেলে এবং মেয়েদেরকে এখানে নাচের তালিম দেওয়া হতো। এটা হচ্ছে দাদা বাড়ি। এটা হচ্ছে মূল মন্দিরের সাথে দাদার চরণ এখানে স্থাপিত আছে। তোমরা ভিনটেজ গাড়ি সেই সময়টা, এবং ঘোড়ায় টানা গাড়ি, ঘোড়াটা অবশ্য এখন কাঠে তৈরি। এই বাগান বাড়িটির মধ্যে রয়েছে জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর আদিনাথ অথবা ঋষভনাথের একটি মন্দির। এই মন্দিরটি সেই সময় পাথরের কারুকার্যর একটি অন্যতম নিদর্শন, স্থাপত্য ক্ষেত্র বলা যেতে পারে। কাঠগোলা রাজবাড়ির সামনে ঠিক এই দোকানটিতে চা খেতে কিন্তু তোমরা ভুলো না। এই দোকানটিতে চিনি পরিবর্তে নলেন গুড় ব্যবহার করা হয়। চাটি খুবই সুন্দর। মুদ্রার ঝরঝরানিতে কেঁপেছিল সিংহাসন, জগৎ শেঠের কলমেই বদলেছিল বাংলার শাসন। হ্যাঁ, আমরা চলে এসেছি বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ব্যাংকার জগৎ শেঠের বাড়িতে। এই জগৎ শেঠের মিউজিয়ামের মধ্যেই আপনারা দেখতে পারবেন 20 ফুট মাটির নিচে গুপ্ত ঘর, যেখানে বেসিক্যালি অস্ত্র মজুত রাখা হতো, এবং এখানেই রয়েছে সেই গুপ্ত পথ। জগৎ শেঠের পরিবার ছিলেন মারোয়ারি জৈন ব্যবসায়ী। আদি নিবাস ছিল রাজস্থানে। পরে তারা বাংলায় এসে মুর্শিদাবাদে তাদের ব্যাংকিং সাম্রাজ্য গড়ে তোলে। জগৎ শেঠ ছিলেন নবাবী বাংলার রাজকোষের নিয়ন্ত্রক। রাজস্ব আদায়, সেনাদের বেতন, ব্যবসায়ীদের ঋণ সবই চলত তার ব্যাংকের মাধ্যমে। ইতিহাসবিদদের মতে তাদের সম্পদের পরিমাণ তখনকার বহু ইউরোপীয় কোম্পানির থেকেও বেশি ছিল। বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার সঙ্গে জগৎ শেঠের পরিবারের সম্পর্ক খারাপ হয়ে যাওয়ার পর জগৎ শেঠের পরিবার গোপনে মির্জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে সমর্থন করে। এই বিশ্বাসকতার ফলেই পলাশির যুদ্ধে সিরাজউদ্দৌলার পরাজয় ঘটে এবং বাংলার ব্রিটিশ শাসনের সূচনা হয়। এই সময়কার মোটরসাইকেল দেখে না বন্ধুরা। ব্রিটিশ শাসন কায়েম হওয়ার পরে জগৎ শেঠের বেশি দিন প্রভাব ধরে রাখতে পারেনি। শেষ জগৎ শেঠ মেহতাব চাঁদকে ব্রিটিশরা বন্দী করেন। মুর্শিদাবাদে আজও জগৎ শেঠের বাড়ির ধ্বংসাবশেষ দেখা যায়। এই বাংলার ইতিহাসের একটি নীরব সাক্ষী এই জগৎ শেঠের বাড়ি, যেখানে অর্থের ক্ষমতা রাজনীতিকে নিয়ন্ত্রণ করত। এখানে মুর্শিদাবাদে বা লালবাগে বলতে পারেন এখানে এখনো ঘোড়ায় টানা গাড়ি চলে। ভারতের বলতে পারেন যে একমাত্র জায়গা যেখানে এখনো ঘোড়ায় টানা গাড়ি করে পুরো শহর ঘোরানো হয়। এটা একটা ঐতিহ্যের প্রতীক।
চলে এসেছি আমরা আমাদের পরবর্তী গন্তব্য নসিপুর রাজবাড়িতে। সামনের দিককার টোটাল রাজবাড়ির নকশা বা মডেল থেকে শোলা দিয়ে তৈরি করা আছে। 250 গ্রাম শোলাকে কেটে কেটে এখানকার একজন শিল্পী মডেল দিয়ে তৈরি করে। আর মডেলের নিচে যে কাচের যে জারটা দেখেছেন, 70 ধরার টেস্টিং জার বলা হয়, মানে নবাব রাজারা যখন আপনি হেঁটে আসতেন, এটা ছিল তখনকার দিনে দেবী সিং আমলে দরবার হল বা বিচার সভা। আর বিচারে যখন কাউরি শাস্তি হতো বা ফাঁসির হুকুম হতো, তারপরে তাদেরকে ফাঁসি ঘরে ফাঁসিয়ে দেয়। এখানে ফাঁসি দেওয়া হতো। কোনা থেকে যে কোনা পর্যন্ত যে স্ল্যাব বসানো রয়েছে, স্ল্যাব ছোটার নিচে ছিল কাঠ থাকতো। দড়িটা যখন গলায় পরিয়ে দিত, কাঠটা টানলেই ফাঁসি কাটে ঝুলে যেত। আর ফাঁসি দেওয়ার পর এই কুয়োতে ডেড বডিটা পড়লে 5 মিনিটের মধ্যে গুপ্ত সুড়ঙ্গ দিয়ে গঙ্গায় চলে যেত। আপনারা যেমন বেড়াতে এসেছেন, বেড়াতে এসে প্রথম যে মহিলাটি ছবি দেখে নেন, বিশ্বের সুন্দরী হীরাবাই। বিশ্বের সুন্দরী ছিল যে হীরাবাইয়ের হাইট কত ছিল জানেন? 6 ফুট 2 ইঞ্চি লম্বা হাইট। লখনৌ থেকে আসতো 1 ঘন্টা রাজার জন্য, যার 5000 স্বর্ণ হয় ঝুলন। 5 দিনের জন্য বেদিতে নিয়ে এসে সিংহাসনে সাজানো হয়। এই যে পাথরের গাছটা দেখুন, এই আর্চ থেকে এই আর্চ, একটা পাথরের পিসকে ছেনি হাতুড়ির সাহায্যে হাতে কেটে কেটে নিখুঁতভাবে তৈরি করেছে। যেসব শিল্পী তৈরি করে। এই রাজবাড়িটি নবনির্মিত। দেবী সিংহের তৈরি রাজবাড়িটি ভেঙে যাওয়ার পরই তারই বংশধর কীর্তিচন্দ্র সিংহ এই রাজবাড়িটি তৈরি করেন 1861 সালের পরে। আমরা এখন এসে পৌঁছেছি জফরগঞ্জ কবরস্থানে, যেটি অন্যতম নামে পরিচিত মির্জাফর এবং তার পারিবারিক কবরস্থান। হচ্ছে এখানে বলা হয় যে সমাধি ক্ষেত্রে নবাবের আমলে যে 11 টাকা করে ওদের মূল্য ছিল, মানে বেতন ছিল, মাসিক বেতন, সেই 11 টাকা বেতন নাকি এখনও সেই 11 টাকা বেতনই রয়েছে। তার জন্য এখানে প্রবেশ করার জন্য 10 টাকা করে টিকিট মূল্য ধার্য করা হয়। এখন আমি এমন একটা জায়গায় রয়েছি, সেটা হচ্ছে মির্জাপুর এবং তার ফ্যামিলির হাজার একটা কবরস্থান। এমন এক জায়গা বা এমন একটা মানুষ যার জন্য পুরো ভারতবর্ষকে মাসুল গুনতে হয়েছিল, যা ভারতবর্ষের পুরো ইতিহাসকে চেঞ্জ করে রেখে দিয়েছিল, সেই মির্জাফর। তিনি যদি নবাবের সাথে সেই বিশ্বাসঘাতকতা না করতেন, বলা যেতে পারে আজকে সিনারিওটা হয়তো অন্যরকম হতো। এই একটা মানুষের একটা জিনিস, মানে ক্ষমতার লোভ। প্রত্যেকটা মানুষেরই হয়তো ক্ষমতার লোভ রয়েছে, হয়তো আমারও রয়েছে, কিন্তু এই একটা মানুষের লোভ বলতে পারে পুরো একটা প্রজন্মকে এখনো বয়ে বেড়াতে হচ্ছে। ভাবলেই কেমন লাগে। এখনো রয়েছে, আমি আপনাকে দেখাবো এরপরে ওনার বাড়িটা ঢুকতে দেয় না, পুরো ভগ্নপ্রায় অবস্থা, এবং তার বংশধরকেও সেই ক্ষোভটা এখনো বয়ে বেড়াতে হয়, বিশ্বাসঘাতকতার ক্ষোভটা। চলে এসেছি আমরা আমাদের পরবর্তী গন্তব্যে। এটি হলো মির্জাফরের বাড়ি। এর ভিতরে ঢুকতে দেওয়া হয় না, এটি পুরোপুরি একটি ভগ্ন প্রায় দশায় অবস্থিত রয়েছে। চলে এসেছি আমরা আজিমুনসে বেগমের সমাধিতে, মুর্শিদ কুলি খানের কন্যা সমাধি। সেরকম কিছু একটা নেই এখানে, জাস্ট একটা সমাধিস্থল। অ্যান্ড এই সমাধিস্থলটার বাইরে এখানে জাস্ট একটা গার্ডেনের মতো করা আছে, বাস এটুকুই। চলো আমরা যাই এবার পরের গন্তব্যের দিকে, দেখতে থাকো। তো এবার আমরা চলে এসেছি বাংলা, বিহার, উড়িষ্যার একমাত্র নবাব মুর্শিদুলি খানের সমাধিস্থলে। তো এই হচ্ছে সমাধিস্থল। এর আগে আমরা দেখালাম তার কন্যার সমাধিস্থল। এবার 1717 সালে মুর্শিদুলি খাঁ ঢাকা থেকে তার রাজধানী এই মুর্শিদাবাদে আনেন। 1817 সালে এই মন্দিরটি প্রায় ধ্বংস হয়ে গেছিল ভূমিকম্পের দ্বারা। পরবর্তীকালে তারই বংশধররা এই মসজিদটিকে আবার পুনর্নির্মাণ করেন। মসজিদটি সুদৃষ্টিত গম্বুজ দ্বারা নির্মিত। এই মসজিদটি তখনকার দিনে যারা কোরআন শরীফ পড়তেন তাদের জন্য নির্মাণ করা হয়। বলা হয় প্রত্যেকটি কক্ষে 700 জন করে লোক কোরআন পড়তে পারতেন। এই মসজিদটি বর্তমানে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অন্তর্গত।
আমরা চলে এসেছি আমাদের পরবর্তী গন্তব্য হাজারদুয়ার। বর্তমানে হাজারদুয়ারির প্রবেশ মূল্য অফলাইনে কাটলে 25 টাকা এবং অনলাইনে কাটলে 20 টাকা। ইট পাথরের এই প্রাসাদ শুধু রাজকীয় ইতিহাস নয়, গল্প বলে মুর্শিদাবাদের অনেক অজানা কথাকে। এই প্রাসাদে টোটাল 1000টি দরজা ছিল, যার মধ্যে 900টি আসল এবং 100টি নকল। শত্রুপক্ষকে কনফিউজ করার জন্য এই পন্থা গ্রহণ করা হয়েছিল। অনেকেই মনে করে এই প্রাসাদটি তৈরি করেছেন সিরাজউদ্দৌলা, কিন্তু একদমই নয়। এই প্রাসাদটি তৈরি করেছিলেন হুমায়ুন খাঁ। সিরাজউদ্দৌলার যে প্রাসাদটি সেটি ভাগীরথী নদীর ওপারে, কিন্তু বর্তমানে সেই প্রাসাদটি ভাগীরথীর দ্বারা ধ্বংস হয়ে গেছে। এই যে আমার পিছনে রয়েছে হাজারদুয়ারি প্যালেস এবং আমার ঠিক তার অপোজিটে রয়েছে ইমামবাড়া। এই ইমামবাড়াটি 1940 সালে নবাব সিরাজউদ্দৌলা নিজের হাতে ভিত্তিপ্রস্তর করেন, কিন্তু উনি এই ইমামবাড়াটা তৈরি করার পরে আগুনে পুড়ে যায়। তারপরে এটাকে আবার রিকনস্ট্রাক্ট করা হয়। এই ইমামবাড়াটা বাংলা তথা বাংলাদেশের সবথেকে বড় ইমামবাড়া। মক্কা মদিনা মসজিদ হল মুর্শিদাবাদে সিরাজউদ্দৌলা প্রতিষ্ঠিত শুধুমাত্র একটি মাত্র স্থাপত্য। তিনি মক্কা মদিনা থেকে মাটি নিয়ে এসে এখানে প্রতিষ্ঠিত করেন, যারা গরিব মানুষ তাদের জন্য। হাজারো দরজার আড়ালে লুকিয়ে আছে শুধু রাজকীয় ইতিহাস নয়, শোক, বিশ্বাস আর নবাবী সংস্কৃতির এক নীরব অধ্যায়। আমরা চলে এসেছি আমাদের পরবর্তী গন্তব্যস্থলে মতিঝিল পার্ক। এই পার্কটি মানে আমাদের কলকাতায় যেরকম ইকো পার্ক হয়েছে, ঠিক কম বেশি তারই আদলে তৈরি। আপনারা আসতে পারেন, সময় কাটাতে পারেন, ভালো লাগবে। রবিবারের ছুটির দিনে আসবেন। বাট মুর্শিদাবাদ হাজারদুয়ারি যেরকম দেখলাম যে পরিমাণে ভিড়, সেই পরিমাণে ভিড় এখনও মতিঝিলে অতটা পরিমাণে নেই। মতিঝিলের কিছু কথা, সেটা হচ্ছে 30 টাকা টিকিট মূল্য, 7:30 অবধি আই গেস এখানে থাকা যায়। আর একটা কথা, আপনারা 30 টাকা মানে মতিঝিলে যে টিকিট মূল্য সেটা হচ্ছে 30 টাকা। আপনারা পার্কে আসছেন ঘুরতে, খুব ভালো কথা, কিন্তু পার্কের সৌন্দর্য বজায় রাখার দায়িত্ব আপনাদের। কোনো রকম নোংরা করবেন না পার্কটাকে। অনেক সুন্দর সুন্দর ফুল লাগানো আছে, চেষ্টা করবেন ফুল গাছের সৌন্দর্য মানে ফুলের সৌন্দর্য গাছে, তো সেহেতু ফুলগুলোকে গাছেই থাকতে দিন, ভালো লাগবে। ঠিক আছে, জিনিসগুলো মানে 30 টাকা দিয়ে টিকিট কেটেছেন মানছি, আপনারা ছবি তুলুন, কোনো প্রবলেম নেই, কিন্তু সৌন্দর্যটাকে নষ্ট করবেন না। ভেবে দেখুন তো, এত পর্যটক আছে, যদি একটা একটা করে ফুল ছেঁড়া শুরু হয় তাহলে আলটিমেটলি কি হবে। আচ্ছা, আর একটা জিনিস, মতিঝিলে আমি এলাম পার্কটায়, এখানে খুব সুন্দর কটেজ আছে, মানে মনে হচ্ছে আমরা সত্যিই পশ্চিমবাংলায় নেই, মানে ভীষণ সুন্দর লাগছে। আমি আপনাদেরকে একবার দেখাচ্ছি কটেজগুলো। আপনারা বোধহয় এখানে চাইলে আপনারা এখানে থাকতেও পারেন, একবার দেখিয়ে দিচ্ছি। মতিঝিলে আর কিছু কথা, সেটা হচ্ছে যে মতিঝিলে লাইট অ্যান্ড শো সাউন্ডের একটা শো হয়, যেটা শীতের দিন বলে 5:30 থেকে হয়, গরমকালে 6টা থেকে হয়। তো আপনারা চাইলে সেই শোটা দেখতে পারেন। এখানে একটা ওয়াচ টাওয়ার আছে, ওয়াচ টাওয়ার থেকে পুরো এলাকাটার একটা ভিউ নিতে পারেন, ভালো লাগবে আপনাদের।
আর যেটা বলো সেটা হচ্ছে লাইট অ্যান্ড শো এর যে টাইমিংটা, আমাদের আজকে সময় হচ্ছে না বলে ওটা আমরা দেখতে পারবো না, বাট আপনারা চাইলে ওটাকে দেখতে পারেন। খুবই সুন্দর একটা শো হয়, যার টিকিট মূল্য 50 টাকা থেকে স্টার্টিং, 5 বছরের ঊর্ধ্বে পুরো টিকিট মূল্য লাগে, যেটা আমি দেখলাম। আর খুবই সুন্দর। আপনাদের যদি রাতেরটা দেখাতে পারতাম আরও ভালো লাগতো, বাট আমরা বেরিয়ে যাচ্ছি, প্রচণ্ড ঠান্ডা, এতটা ভাবিনি যে এতটা ঠান্ডা পড়বে। তো যাই হোক, ভালো লাগলো। এই জায়গাটা হচ্ছে লাইট সাউন্ড শোটা হয়, এই যে এখানে হয় 5:30 থেকে হবে শীতকালে, এবং গরমকালে 6টা থেকে। এখানে প্রচুর অ্যাক্টিভিটিস আছে, যেমন সাইকেলিং আছে, বাচ্চাদের জন্য প্রচুর নাগরদোলনা, স্লাইডার্স, প্রচুর কিছু আছে। আপনারা চাইলে এখানে এসে সেগুলোকে উপভোগ করতে পারেন। এই যে এখানে বাচ্চাদের প্রচুর রাইডস রয়েছে, তো আপনারা এখানে বাচ্চাদের নিয়ে আসলেও বিরক্ত বোধ করবে না, তারা খুব মজা করে এখানে তারা সময় কাটাবে। এখানে একটা আছে, এইদিকে একটা রয়েছে, এইদিকে, তো খুবই সুন্দর একটা জায়গা। এদিকে হচ্ছে গোলাপ বাগান, একটা জিনিস দেখায় আপনাদের, এখানে রাস্তার ওপর দিয়ে ট্রেন চলে। তাহলে বন্ধুরা, আজকের জন্য এইটুকুই। আপনাদের সমস্ত মুর্শিদাবাদের আশেপাশে যেটুকু দর্শনীয় যেটুকু স্থান রয়েছে সেগুলো আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম। যাবতীয় যা তথ্য সেগুলো আপনাদেরকে দিয়ে দিচ্ছি। আর যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। নতুন বছরে অনেক অনেক ভালো কাটুক সবার। চলো, টাটা। আচ্ছা, এখানে যদি আপনাদের আমার এই ছোট্ট নিবেদনটি ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং একটা সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন। আমি চেষ্টা করছি আপনাদের জন্য নতুন নতুন কন্টেন্ট নিয়ে আসার। তাহলে ভালো থাকবেন সবাই। আবার দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে, নতুন কোনো এক জায়গার সন্ধানে। ভালো থাকবেন, আনন্দ থাকবেন, হাসতে থাকবেন। চলুন, টাটা।